সবাইকে নমস্কার এবং আদাব। আলোর প্রতিফলনের এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের 2 নম্বর টাইপ দর্পণ নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, ঠিক আছে? তো শুরু করি আমাদের প্রথম এমসিকিউ দিয়ে। কি বলছে দেখো, কোনো একটি দর্পণের সামনে রাখা বস্তুর প্রতিবিম্ব যদি বস্তুর সমান আকারের হয় তবে দর্পণটি কী হবে? কী বলছে দেখো, আবার ভালো করে একটু পড়ি। কোনো একটি দর্পণের সামনে রাখা বস্তুর প্রতিবিম্ব যদি সমান আকারের হয় তবে দর্পণটি কী হবে? দর্পণটি হবে তোমার সমতল দর্পণ, ঠিক আছে? কারণ সমতল দর্পণে আমরা কী পাই? সমতল দর্পণে আমরা বস্তুর সমান প্রতিবিম্ব পাই, বস্তুর সমান প্রতিবিম্ব পাই, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে ভাই এই যে সমতল দর্পণ নিয়ে আমি যদি আরেক কিছু যদি বলি, এই যে সমতল দর্পণের যে ফোকাস দূরত্ব, কিন্তু অসীম, ঠিক আছে? তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে এটা। তো এই যে ফোকাস দূরত্ব কোনটার অসীম? এই যে সমতল দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে? কতজন না একজন মনে হয়, হ্যাঁ, একজন ব্যক্তির উচ্চতা 168 সেন্টিমিটার। পূর্ণবিম্ব দেখার জন্য তার কমপক্ষে কত দৈর্ঘ্যের সমতল দর্পণের প্রয়োজন হবে? দেখো, এই যে সমতল দর্পণে আমরা তার যে পূর্ণবিম্বটা দেখার জন্য আমার কি হয়, তার অর্ধেক উচ্চতার একটা দর্পণ হলে হয়ে যায়। বুঝলাম না, তাই না? দেখো, তার ব্যক্তির উচ্চতা কত? তার উচ্চতা হইতেছে 168 সেন্টিমিটার। এক্ষেত্রে তার এই যে পুরা যে তার বিম্বটা দেখার জন্য আমার দর্পণটা, সমতল দর্পণটা 168/2 মানে কত হয় ভাইয়া? 168কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 84। এই যে আমার সমতল যে দর্পণটা, এটা 84 সেন্টিমিটার হলে কিন্তু আমি তার পূর্ণবিম্ব দেখতে পারবো, ঠিক আছে? তো একজন ব্যক্তির উচ্চতা 168 সেন্টিমিটার, পূর্ণবিম্ব দেখার জন্য তার কমপক্ষে এই 84 সেন্টিমিটারটা সমতল দর্পণের প্রয়োজন হবে। অবশ্যই কিন্তু সমতল দর্পণ, অন্য দর্পণের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। পরবর্তী প্রশ্নে কী বলছে? পিনহোল ক্যামেরায় প্রতিবিম্ব হয় কীরকম? পিনহোল ক্যামেরায় প্রতিবিম্বটা বাস্তব হয়। মনে রাখবো একটু, পিনহোল ক্যামেরায় প্রতিবিম্বটা কীরকম হয়? বাস্তব হয়, একটু মনে রাখবো। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে বাস্তব। বোর্ডে যেহেতু আসছে একটু মনে রাখতে হবে, এটা বোর্ড পরীক্ষাতে আসছে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই। কী বলছে দেখো, সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সমতল দর্পণের ক্ষেত্রে কোনটা সঠিক? দর্পণ হতে বস্তু সমদূরত্বে অবস্থান করে, হ্যাঁ, দর্পণ হতে বস্তু সমদূরত্বে অবস্থান করে। কেন? দেখো, মনে করো এই হইতেছে তোমার এটা সমতল দর্পণ, এই হইতেছে একটা সমতল দর্পণ, ঠিক আছে? সমতল দর্পণ এটা। এখন মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার ডিস্টেন্স কত? ডিস্টেন্স হইতেছে তোমার বললাম যে 5 সেন্টিমিটার, জাস্ট বোঝার জন্য। তাহলে এখানে তোমার প্রতিবিম্ব সৃষ্টি হইলো, এই যে প্রতিবিম্ব সৃষ্টি হইলো, সেম উচ্চতা, প্রতিবিম্বটা কী হবে? সেম উচ্চতা এবং সেম দূরত্ব হবে, সেম এটা কত হবে? 5 সেন্টিমিটার, ঠিক আছে? তো দেখো, সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক ভাইয়া? দর্পণ হতে বস্তু সমদূরত্বে অবস্থান করে, এটা সত্য। আর ক্ষতে কী বলছে দেখো, বস্তুর আকার অসমান হবে না, বস্তুর আকার সমান হবে, বাস্তব হবে না, এটা অবাস্তব। এই যে প্রতিবিম্বটা, এটা কি হবে? এটা হবে অবাস্তব, অসুজা। এখন এই যে প্রতিবিম্বটা সৃষ্টি হইল, এই যে প্রতিবিম্ব, এটা কি হবে? এটা কি হবে? এটা হবে তোমার বস্তুর সমান, বস্তুর সমান। আর কি হবে? আর হবে অবাস্তব। আর কি হবে? আর হবে সুজা। এই কথাগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? তাহলে আনসার কোনটা হবে? যা বস্তুর আকার সমান হবে, এটা হয় নাই। বাস্তব হবে, এটা হয় নাই। উল্টো হবে না, সোজা হবে। তাহলে আনসার শুধু আমার ক নম্বরটাই। পরবর্তী প্রশ্ন যাই। কি বলছে দেখো, সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত? একটু আগে তোমাদের বলছি, সমতল দর্পণের বক্রতার কেন্দ্র অসীমে, বা বক্রতার যদি
দূরত্ব ফোকাস দূরত্ব যদি বলে, এটাও কি হবে, এটা হবে অসীমে। ঠিক আছে, আচ্ছা একটু মনে রাখো, সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? দেখো, এই যে অবাস্তব অসুজা, অবাস্তব অসুজা, অবাস্তব ও সোজা কোথায় আছে দেখো, এই যে গ নম্বরে, অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা। আচ্ছা পরবর্তী প্রশ্ন যাই। এফ ইজিক্যাল টু আর বাই টু, এখানে এফ মানে কি ভাইয়া? এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, আর মানে কি? বক্রতার ব্যাসার্ধ। সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? এটা সমতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ কেন? কারণ সমতল দর্পণের ফোকাস দূরত্ব কি অসীমে, তাই না? এটা সমতল দর্পণের জন্য এটা প্রযোজ্য না। এটা তোমার যে বাকি যে দর্পণ আছে, অবতল দর্পণ, উত্তল দর্পণ, এগুলোর জন্য প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন একটা লেখা আছে এক্সামিনেশন, তাই না? এক্সামিনেশন লেখাটি বিম্ব সমতল দর্পণে দেখলে কয়টি বর্ণের কোনো পরিবর্তন হবে না। আমরা দেখো, আমরা জানি হইতেছে যে সমতল দর্পণে, এই যে সমতল দর্পণে, এটা হচ্ছে কি সমতল দর্পণ। এখানে মনে করো তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে, আর এখানে মনে করো তোমার প্রতিবিম্ব। তো দেখো এখানে তোমার এই যে হাত, এই যে মনে করো এটা হইতেছে কি তোমার, মনে করো তোমার ডান হাত, তুমি যখন আয়নায় দেখবা এটা তোমার বাম হাত, তোমার এটা বাম হাত, আয়নায় দেখলে এটা তোমার ডান হাত, মানে কি বামটা ডানে চলে যায়, ডানটা বামে চলে যায়। ঠিক আছে, এটা তোমার সমতল দর্পণের ক্ষেত্রে এটা পাল্টে যায় আর কি। তাহলে দেখো এই যে এই যে লেখাটা, তাহলে এই যে লেখাটা আমি যখন আয়নায় যখন নিব তখন কি হবে, এই যে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কীরকম হবে, এরকম হয়ে যাবে, তাই না? আবার এই যে এক্স লেখাটা, এটা তুমি আয়নায় নাও, তোমার এক্সেই থাকে, উল্টে গেলেও এই এক্সে দেখাবে। ঠিক আছে, আবার এই যে এ লেখাটা আয়নায় গেলেও কী হবে, উল্টে গেলেও তো তোমার এই তো থাকবে, তাই না? আবার এই যে তোমার যে এম লেখাটা, এটা উল্টালেও তোমার কী হবে, এই যে এমই হবে। ঠিক আছে, আবার দেখায়, আর বাকিগুলোও দেখায় একটু। এই যে আই লেখাটা, এই যে আই লেখাটা উল্টে গেলে কী হবে, পাল্টে গেলে কী হবে, তোমার আই হবে। নিচে দিই এগুলা, পাল্টে গেলে এই আই দেখাবে। ঠিক আছে, এরপরে কে আছে, এন আছে, এই যে এন, এটা যদি পাল্টে যায় তাহলে কীরকম দেখাবে, এই যে তোমার এরকম দেখাবে। ঠিক আছে, পাল্টে গেলে এরকম দেখাবে। আবার কি আছে, এ আছে, পাল্টে গেলে এই দেখাবে। এরপরে টি আছে, পাল্টে গেলে এই টি দেখাবে। ঠিক আছে, এরপরে দেখো আই আছে, এই যে আই আছে, পাল্টে গেলে আই দেখাবে। এরপরে ও আছে, পাল্টে গেলে ওই দেখাবে। আবার এন আছে, পাল্টে গেলে কীরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। ঠিক আছে, তাহলে দেখো কয়টা পরিবর্তন হইতেছে না, কয়টা পরিবর্তন হইতেছে না। এই যে একটা, এই যে আই, এটা, এই যে দুইটা, এটা পরিবর্তন হয়েছে, এই যে তিনটা পরিবর্তন হয়েছে, এই যে চারটা, এই যে পাঁচটা এর পরিবর্তন হয়েছে, এই যে ছয়টা, এই যে সাতটা, এই যে আটটা। এই আটটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তাহলে কয়টা পরিবর্তন হবে না ভাইয়া, আটটা কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল, আনসার হবে গ নম্বরটা, আনসার হবে গ নম্বরটা। তখন দেখি কি বলছে, দেখো কোনটির ফোকাস দূরত্ব অসীম? ফোকাস দূরত্ব অসীম কোনটা? ফোকাস দূরত্ব অসীম হইতেছে সমতল দর্পণের, সমতল দর্পণের ক্ষেত্রে। এবং এগুলোর মধ্যে সমতল দর্পণ কোনটা? দেখো তো, এই যেটা কি, এটা হইতেছে তোমার অবতল, অবতল লেন্স। এটা কি, এটা হইতেছে তোমার এটা হইতেছে তোমার অবতল দর্পণ, অবতল দর্পণ। আর এটা কোনটা? এটা হইতেছে তোমার উত্তল লেন্স। এই যেটা কি, এটা হইতেছে তোমার সমতল দর্পণ, সমতল দর্পণ। আনসার কোনটা হবে, এই যে গ নম্বরটা। বুঝা গেল? আচ্ছা
পরবর্তী প্রশ্ন যাই, কি বলছে দেখো, 25 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি স্বচ্ছ ফাঁপা গোলক কেটে এর বাইরের পৃষ্ঠে লাগানো বা পাড়া লাগানো দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত? বক্রতার ব্যাসার্ধ কত? তাহলে দেখো, এই যে একটা ফাঁপা গোলক, আমি যদি একটা যদি আঁকি, এই যে এই হইতেছে একটা ফাঁপা গোলক, মনে করো এই হইতেছে একটা ফাঁপা গোলক, তাই না? এই ফাঁপা গোলকে এখানে কি আছে, একটা কেন্দ্র আছে, যেটাকে আমরা বক্রতার কেন্দ্র বলি, তাই না? তো এখানে কি বলছে দেখো, এটার ব্যাস কত? এটার ব্যাস হইতেছে এই যে এটার ব্যাস কত, এটার ব্যাস হইতেছে তোমার 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কতটুকু হবে? এই যে এতটুকু কত হবে তাহলে? এতটুকু হবে 12.5 সেন্টিমিটার। এতটুকু হবে তোমার 12.5 সেন্টিমিটার, তাই না? তাহলে বক্রতার ব্যাসার্ধ, এটা সি, বক্রতার কেন্দ্র, এটাই তো তার বক্রতার ব্যাসার্ধ, তাই না? তার বক্রতার ব্যাসার্ধ কতটুকু হবে? 12.5 সেন্টিমিটার। এই যে আর এর মান কত হবে? 12.5 সেন্টিমিটার। এখন আমি যদি তোমাকে যদি প্রশ্ন বলি, তার ফোকাস দূরত্ব কতটুকু হবে? ফোকাস দূরত্ব, এখানে ফোকাস দূরত্ব হবে এটা সমান, তাই না? ফোকাস দূরত্ব তাহলে কত হবে? এই যে 12.5কে আবার 2 দিয়ে ভাগ করলে যা থাকবে সেটাই কী হবে? তার ফোকাস দূরত্ব। বোঝা গেল? তো আমাকে তো প্রশ্ন তো ফোকাস দূরত্ব বলে নাই, আমাকে বলছে বক্রতার ব্যাসার্ধ কত। তাহলে বক্রতার ব্যাসার্ধ এতটুকু, 12.5 সেন্টিমিটার। তাহলে আনসার কোনটা হবে? এই যে ক নম্বরটা হবে আনসার। পরবর্তী প্রশ্নে যাই, একটি দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত? সূত্র কি ভাইয়া? সূত্র হইতেছে আর ইজিক্যাল টু 2f। বক্রতার ব্যাসার্ধ সমান কি? 2 ইন্টু ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব বের করতে হবে এফ ইজিক্যাল টু, আচ্ছা এটা একটা সূত্র লিখে দিলাম, বক্স করে দিলাম। এফ ইজিক্যাল টু কী হবে? r/2। আর এর মান কত? 20/2, মানে কত বলতে পারি? 10 সেন্টিমিটার। তাহলে কত হবে? এটা হবে হইতেছে 10 সেন্টিমিটার। কোথায় আসে 10 সেন্টিমিটার? এই যে 10 সেন্টিমিটার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই, কি বলছে? একটি গুলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার হলে বক্রতার ব্যাস কত? আচ্ছা দেখো, এই যে কি দেওয়া আছে, বক্রতা ফোকাস দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাইলে ভাইয়া বলো তো বক্রতার ব্যাসার্ধ কতটুকু হবে? 2f না? তাহলে 2 ইন্টু 30 মানে কত? 60 সেন্টিমিটার। এটাই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আমাকে তো বক্রতার ব্যাসার্ধ বলে নাই, আমাকে বলছে ব্যাস। তাহলে ব্যাস সমান কত হবে? 2 ইন্টু আর, মানে কত? 60 ইন্টু 2 কত হয়? 120 সেন্টিমিটার। তাহলে দেখো, ফোকাস দূরত্ব বললে কত হবে? 30 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ বললে হবে 60 সেন্টিমিটার। আর বক্রতার ব্যাস বললে হবে 120 সেন্টিমিটার, 120 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে দেখো, চিত্রে প্রদর্শিত প্রতিবিম্বের আকৃতি কেমন হয়? তো এটার জন্য আমাদের একটু প্রথম দিকে একটু যেতে হবে। তোমাদের এখানে প্রথম কিছু চিত্র তোমাদের এখানে দেওয়া আছে, দেখো এই চিত্রগুলো আমাদের সৃজনশীলে কিন্তু চলে আসে, তাই না? কিন্তু এমসিকিউতে তো আসে না। তো কেন দিলাম চিত্রগুলো? যাতে আমরা ভালোভাবে একটু বুঝতে পারি। তো দেখো, এই হইতেছে আমার কি, এটা হইতেছে আমার বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। আর এই যে এফ হইতেছে আমার বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে? তো আমি যখন অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে যখন কোনো বস্তু যখন রাখবো, তখন কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হবে ভাইয়া? সি আর এফ এর মাঝখানে, সি আর এফ এর মাঝখানে। এবং এই যে প্রতিবিম্বটা, এটা কি হবে? এটা হবে তোমার খর্বিত, এটা হবে খর্বিত, কারণ ছোটো হইতেছে। আর এটা অবস্থান কোথায়? সি ও এফ এর ভিতরে। আর এটা প্রকৃতি কীরকম হবে? প্রকৃতি হবে বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো। আচ্ছা, এরপরে দেখো, এই যে একটা চিত্র দেওয়া আছে। এখন বস্তুটা কোথায় আছে? আমার বক্রতার কেন্দ্রে আছে। বস্তুটা কোথায় আছে? বক্রতার কেন্দ্রে আছে। তাহলে তার প্রতিবিম্বটা কোথায় সৃষ্টি হবে? এই যে এটা হচ্ছে তার প্রতিবিম্ব।
তাহলে দেখো তো প্রতিবিম্বের আকারটা কী হবে ভাইয়া? আকারটা হবে বস্তুর সমান। আকারটা হবে বস্তুর সমান। আর অবস্থান কোথায়? অবস্থান হতেছে CA, মানে কি বক্রতার কেন্দ্রে। আর প্রকৃতি কীরকম হবে? প্রকৃতি হবে তোমার বাস্তব ও উল্টো। বাস্তব ও উল্টো, ঠিক আছে? আমাকে এইগুলো শুধু MCQর জন্য একটু মনে রাখতে হবে। যেগুলো লিখে দিতেছি এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখো পরবর্তী ক্ষেত্রে কীভাবে হয়। এখন কি দেখো, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমার ফোকাস বিন্দু। এখন বস্তুটা কোথায় আছে? বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে একটা অবস্থায় আছে, এই যেটা। তাহলে তার প্রতিবিম্বটা কোথায় সৃষ্টি হয়? প্রতিবিম্বটা সৃষ্টি হবে এই যে এখানে, মানে কি বক্রতার কেন্দ্রের বাইরে, তাই না? তাহলে অবস্থানটা কোথায়? সি এর বাইরে। তার আকারটা কীরকম হবে? বড় না? বস্তুর আকার যেতে প্রতিবিম্বটা বড় না? তো বড় হলে আমরা কি বলি? আমরা বলি বিবর্ধিত। বিবর্ধিত। আর প্রকৃতি কীরকম হবে? প্রকৃতি হবে বাস্তব ও উল্টা। বাস্তব ও উল্টো। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো আরেকটা চিত্র যেটা খুবই বেশি আসে। এই যে দেখো এখানে এখন বস্তুটা কোথায় আছে? এই যে ফোকাস বিন্দুতে আছে। বস্তুটা ফোকাস বিন্দুতে আছে। তো এক্ষেত্রে বস্তুর যে অবস্থানটা, ঠিক আছে? তো এক্ষেত্রে যে এই যে তোমার যে প্রতিবিম্বটা যে সৃষ্টি হয়, এটা তোমার বাস্তব ও অবাস্তব দুই ধরনেরই হইতে পারে। এটা একটু মনে রাখতে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? অনেকবার কিন্তু সৃজনশীলও কিন্তু এটা কিন্তু খুব আসে। তো বাস্তব ও অবাস্তব হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবং এটা কি হবে? অত্যন্ত বিবর্ধিত হবে। অত্যন্ত বিবর্ধিত মানে কি? অনেক বড় হবে। অনেক বড় হবে, অত্যন্ত বিবর্ধিত হবে। আচ্ছা, পরবর্তী চিত্রের ক্ষেত্রে যাই। এখানে কি বলছে দেখো। এখন দেখো আমার এই যে ফোকাস বিন্দু, এটা এখন এটা হচ্ছে আমার মেরুবিন্দু। এখন দেখো বস্তুটা কোথায় আছে? ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর একটা মাঝখানে আছে। তো এই ক্ষেত্রে দেখো প্রতিবিম্বটা কোথায় সৃষ্টি হইতেছে? আমার দর্পণের পিছনে। দর্পণের পিছনে গিয়ে সৃষ্টি হইতেছে। তাহলে তার অবস্থানটা কোথায়? অবস্থানটা হইতেছে দর্পণের পেছনে। এবং বস্তুর আকার কীরকম হবে? বিবর্ধিত নাকি খর্বিত? অবশ্যই বিবর্ধিত, কারণ বড়। এটা হবে বিবর্ধিত। আর প্রকৃতি কীরকম হবে? দেখো এটা কি? এটা অবাস্তব না? তাহলে অবাস্তব ও সোজা। এক্ষেত্রে কিন্তু উল্টো হবে না, অবাস্তব ও সোজা। এই লেখাগুলো মনে থাকলেই আমাদের কি হয়ে যায়? MCQ নিয়ে আর কোনো সমস্যা নাই। জাস্ট এই লেখাগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা MCQতে চলে যাই। এই যে দেখো আমার বস্তুটা কোথায় আছে? দেখো বস্তুটা আছে হইতেছে তোমার, এটা বক্রতার কেন্দ্রের বাইরে। বক্রতার কেন্দ্রের বাইরে একেবারে যে প্রথম চিত্র, একেবারে এই যে প্রথম চিত্র, এই যে দেখো বক্রতার কেন্দ্রের বাইরে। তাহলে প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে? সি ও এফ এর মাঝখানে। তাহলে প্রকৃতি কীরকম হবে? বাস্তব আর উল্টা। এটা কীরকম হবে? বাস্তব ও উল্টো। বাস্তব ও উল্টো কোথায় আছে দেখো, এই যে খ নম্বরে দেখো, বাস্তব ও উল্টো। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের প্রথম কয়েকটা ছবি একটু দেখাই, একটু একে দেখাই। যারা বুঝো নাই তারা ক্লিয়ার হবে, আর যারা বুঝছো, যারা বুঝতে পারছো তারা স্কিপ করতে পারো। এই যে এটা হইতেছে দর্পণ। দর্পণ, ঠিক আছে? এখন এটা হইতেছে আমার ফোকাস বিন্দু, এটা হইতেছে আমার বক্রতার কেন্দ্র। তখন বস্তুটা কোথায় আছে? বস্তুটা আছে হইতেছে বাইরে। সরি, উল্টা হয়ে গেছে। এই যে বাইরে। আর আলোটা যাবে এই যে এদিক বরাবর গেল। কোন দিক দিয়ে যাবে ভাইয়া? ফোকাস দিয়ে ফিরে যাবে, প্রতিফলিত হবে। আচ্ছা, আরেকটা যাবে হইতেছে তোমার ফোকাস দিয়ে যাবে। এগুলো কিন্তু আমাদের সৃজনশীলে কিন্তু এরকম লিখতে হয়, তাই না? তো এই জায়গায় আমি বেশি বুঝাইতেছি না।
এই দিক বরাবর যাবে। তাইলে দেখো আমার এই যে প্রতিফলিত কোথায় হইতেছে দেখো, এই যে দেখছো সেম চিত্র। তাহলে দেখো ভাইয়া এটা কি বলতে পারি, সিআরএফ এর মাঝখানে প্রতিবিম্বটা সৃষ্টি হয়েছে, এটা কি হবে, বাস্তব এবং উল্টো হবে, বাস্তব এবং উল্টো হবে। ঠিক আছে, যদিও চিত্রটা পুরো ঠিক মতো হয় নাই, অ্যাকুরেট হয় নাই, তারপর মোটামুটি বোঝার জন্য তোমাদের দিয়ে দিলাম আর কি, বাস্তব ও উল্টো হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কি বলছে, উত্তল দর্পণের প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক। উত্তল দর্পণে এই কথাটা একটু মনে রাখবা, যদি উত্তল দর্পণে উত্তল দর্পণে যে প্রতিবিম্বটা যেটা সৃষ্টি হয় সেটা সবসময় কি হবে, সেটা হবে অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা। এবং অবতল দর্পণে যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে সেটা বাস্তবও হইতে পারে এবং অবাস্তবও হইতে পারে। ওই যে ফোকাস বিন্দুতে বস্তুটা থাকলে বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে, তাই না? তো এটা একটু মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, সিলভারিং করা থাকে কোথায়, গুলীয় দর্পণের উভয় পৃষ্ঠে, না, গুলীয় দর্পণের যে কোনো এক পৃষ্ঠে, তো এটা হইতেছে না। উত্তল দর্পণের অবতল অংশে, উত্তল দর্পণ মানে কি ভাইয়া, এই যে মনে করে এটা উত্তল দর্পণ, তাই না? উত্তল দর্পণ কখন হবে, যখন এই যে এটা অবতল অংশ, এটা উত্তল অংশ, তাই না? যদি অবতল অংশ যদি এরকম যদি সিলভারিং করা থাকে তো সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ। তো এটা কিন্তু হইতেছে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, অবতল দর্পণের অবতল অংশ, দেখো এই যেটা গোলকের, এটা অবতল অংশ, এটা উত্তল অংশ। অবতল দর্পণ কখন বলবো, যখন এটার উত্তল দর্পণে যখন সিলভারিং করা থাকবে। কিন্তু এখানে কি বলছে, অবতল দর্পণের অবতল অংশে, না উত্তল অংশে। অপসারী দর্পণের উত্তল অংশে, না অপসারী দর্পণের অবতল অংশ হবে। অপসারী মানে কি, অবতল দর্পণ, ঠিক আছে, এটা একটা নাম। আচ্ছা, তাইলে আমার আনসার কোনটা হইতেছে, আনসার হইতেছে আমার এই যে খ নম্বরটা, উত্তল দর্পণের অবতল অংশে। পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে দেখো, উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব হয় না, উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব হয় না, এই যে বাস্তব প্রতিবিম্ব হয় না। উত্তলে সবসময় কি হবে, অবাস্তব ও উল্টো হবে, ঠিক আছে, বাস্তবটা কিন্তু হবে না। লিখে দিছি একটু আগে প্রশ্ন, একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার। দেখো সবাই কিভাবে করবা, ঠিক আছে, সবাই করবা হইতেছে, তোমার আর এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার। এখন আমাকে ফোকাস দূরত্ব বের করতে হলে কি হবে, r/2 মানে কত, 5 সেন্টিমিটার, তাই না? সবাই কি করবে, এই যে এটা দেখাই দিবে, +5 দেখাই দিবে, ঠিক আছে। তো এটা কিন্তু সবার জন্য এটা কিন্তু ভুল, এভাবে করলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে, এই ছকটা তোমাদেরকে বুঝতে হবে। তোমার একটা ছক দেওয়া আছে এখানে, এই যে দেখো এই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে। দেখো এই যে ফোকাস দূরত্ব এফ এর মান অবতল দর্পণের জন্য পজিটিভ, উত্তল দর্পণের জন্য নেগেটিভ। তাহলে মানগুলোকে তোমাদের মনে রাখতে হবে, তোমাদের বইয়ে নাই কিন্তু এটা কিন্তু জানতে হবে, ঠিক আছে। আবার দেখো এই যে প্রতিবিম্বের দূরত্ব ভি এর মান কি হবে, যখন নেগেটিভ হইলে এটা হবে অবাস্তব সোজা, আর পজিটিভ হইলে হবে বাস্তব ও উল্টো। আর বস্তুর দূরত্ব ইউ এর মান কী হবে, সবসময় পজিটিভ হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমার এই যে ফোকাস দূরত্ব, আমি এখন যে প্রশ্নটা যে সলভ করছিলাম সেটা কি ফোকাস দূরত্ব নিয়ে, তাই না? অবতল দর্পণে পজিটিভ, উত্তল দর্পণে নেগেটিভ। এই যে ফোকাস দূরত্ব জিনিসটা দেখো কোথায় গেল, এই যেটা, এই যে ফোকাস দূরত্ব আমার পজিটিভ আসছে, তাই না? তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে উত্তল দর্পণে ফোকাস দূরত্ব কি নেগেটিভ, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কি নেগেটিভ। তাহলে এক্ষেত্রে আমার এফ এর মান কত হবে, r/2 মানে 5 সেন্টিমিটার। যেহেতু উত্তল দর্পণ আগে মাইনাস দিতে হবে,
এখানে কিন্তু তোমার খ নম্বরটা কিন্তু হবে না, খ নম্বরটা কিন্তু হইতেছে না। আনসার কোনটা হবে? আনসার হবে গ নম্বরটা। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম এই কী করবা, খ দাগাই দিবা, প্রথমেই খ দাগাই দিবে, খ কিন্তু হবে না। পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, 5 সেন্টিমিটার একটি বস্তুকে একটি অবতল আয়নার সামনে রাখলে এর প্রতিবিম্ব 2 সেন্টিমিটার হলে বস্তুটির বিবর্ধন কত? এই বিবর্ধন একটা সূত্র আছে না, লিখে ফেলি। সেটা কি? এম ইজিক্যাল, বিবর্ধনকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এম ইজিক্যাল টু কী ভাইয়া? এম ইজিক্যাল টু হইতেছে মাইনাস ভি বাই ইউ। মাইনাস ভি বাই ইউ, ভি মানে কি? প্রতিবিম্বের দূরত্ব, দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব। ইউ মানে কি? দর্পণ হতে বস্তুর দূরত্ব, তাই না? আরেকটা সূত্র আছে, সেটা কি? সেটা হইতেছে সেকেন্ড, সেটা কি? সেটা হইতেছে এম ইজিক্যাল টু বা বিবর্ধন ইজিক্যাল টু এল প্রাইম বাই এল। এল প্রাইম মানে কি? এল প্রাইম মানে হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা। এল মানে কি? এল মানে হচ্ছে বস্তুর উচ্চতা। ঠিক আছে, তো আমার প্রশ্ন কী বলছে দেখো, 5 সেন্টিমিটার একটি বস্তুকে, তাহলে বস্তুর উচ্চতা কত? বস্তুর উচ্চতা হইতেছে 5 সেন্টিমিটার। এল এর মান কত? এল এর মান হইতেছে 5 সেন্টিমিটার। অবতল আয়নার সামনে রাখলে এর প্রতিবিম্ব 2 সেন্টিমিটার। তার মানে কি? এল প্রাইমের মান হইতেছে 2 সেন্টিমিটার। তা বিবর্ধন কত? এম ইজিক্যাল টু এল প্রাইম বাই এল, মানে কত? 2/5। এখন দেখো 2/5 এটার মান কত হয়? ক্যালকুলেশন করো, 2/5 এটার মান কত হয়? 2/5 এটা মান হইতেছে 0.4, 0.4। তাহলে বিবর্ধন কত? বিবর্ধন হচ্ছে 0.4। বিবর্ধন কত হবে? 0.4। বুঝতে পারছো? তাহলে এই দুইটা সূত্র একটু মনে রাখবা, এই দুইটা সূত্র একটু মনে রাখবা। এই একটা সূত্র, এই একটা সূত্র। পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখানে কি দেওয়া আছে? সিপি। এই সিপি মানে কি? সিপি মানে হইতেছে ফোকাস দূরত্ব। সিপি মানে সরি সিপি না তো, সিপি মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। হ্যাঁ, বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব কতটুকু হবে? ফোকাস দূরত্ব হবে অর্ধেক, 10 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো অপি। অপি মানে কি ভাইয়া? বস্তু হতে বিম্বের দূরত্ব কতটুকু দেওয়া আছে? 8 সেন্টিমিটার। তাহলে আমি এই চিত্রের মাধ্যমে এই ডাটাগুলো পাইলাম। তাই দেখো লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? তাইলে দেখো ভাইয়া, এই যে এটা কি? সি, বক্রতার ব্যাসার্ধ, তাই না? তাহলে ফোকাস বিন্দু, তাহলে ফোকাস বিন্দু কোথায় হবে? এখানে একটা হবে, কারণ এতটুকু হইতেছে 10, এতটুকু হইতেছে 10। আমার বস্তু আছে 8 সেন্টিমিটারে, 8 সেন্টিমিটার। তার মানে কি আমার বস্তুটা কোথায় আছে? ফোকাস বিন্দু ও মেরুর মাঝখানে আছে, ফোকাস বিন্দু ও মেরুর মাঝখানে আছে। তাহলে দেখো ফোকাস ও মেরুর মাঝখানে থাকলে চিত্র কীরকম হবে? এটা না, এই যেটা, এই যে ফোকাস ও মেরুর মাঝখানে বস্তু থাকলে চিত্র কোনটা হবে? দর্পণের পিছনে বিবর্ধিত, অবাস্তব ও সোজা। বিবর্ধিত, অবাস্তব ও সোজা। বিবর্ধিত, অবাস্তব ও সোজা। কোথায় আছে দেখো? বাস্তব, সোজা, বিবর্ধিত। না, বাস্তব না, অবাস্তব। অবাস্তব, সোজা, বিবর্ধিত। এই যে খ নম্বরে দেখো, অবাস্তব, সোজা, বিবর্ধিত। অবাস্তব, সোজা, বিবর্ধিত। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কি বলছে? অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পেতে হলে লক্ষ্যবস্তুকে কোথায় রাখতে হবে? অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পেতে হলে লক্ষ্যবস্তুকে কোথায় রাখতে হবে? এই যে আগে একটা অবতল দর্পণ একটা আঁকি। এই হইতেছে অবতল দর্পণ, এটা ফোকাস বিন্দু, এটা বক্রতার কেন্দ্র। এই যে অবাস্তব প্রতিবিম্ব পাইতে হইলে আমাকে এই যে এটা হচ্ছে মেরুবিন্দু, ফোকাস বিন্দু এবং মেরুর মাঝখানে কী করতে হবে? বস্তুটাকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? আমার এই যে অসীমে গিয়ে প্রতিবিম্ব সৃষ্টি হবে। এটা কোন চিত্র ভাইয়া? এটা হচ্ছে 5 নম্বর চিত্র।
কোথায় আছে? এই যে দেখো, এই যে প্রতিবিম্ব, অবাস্তব, দেখছো এই যে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হইতেছে। আচ্ছা, তাহলে কোথায় হবে ভাইয়া? পি ও এফ এর মাঝখানে। পি মানে কি? মেরুবিন্দু। আর এফ মানে কি? এফ মানে হচ্ছে ফোকাস বিন্দু। আনসার কোনটা হবে? আনসার হবে এই যে গ নম্বরটা। পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, অবতল আয়নায় লক্ষ্যবস্তুকে কোথায় রাখলে রৈখিক বিবর্ধনের মান m সমান 1 আসে? দেখো, একটা কথা আমি কি বলছিলাম, এই যে 2 নম্বর চিত্র মনে হয় এটা, হ্যাঁ এই যেটা, এটা কি অবতল দর্পণ। এই যে এটা হইতেছে কি অবতল দর্পণ। আচ্ছা, অবতল দর্পণে এটা হইতেছে আমার ফোকাস বিন্দু, এটা হইতেছে আমার বক্রতার কেন্দ্র। এখন বক্রতার কেন্দ্রে যখন বস্তুটা যখন রাখা হয়, উল্টা হয়ে গেছে, এই যে বক্রতার কেন্দ্রে যখন বস্তুটা যখন রাখা হয় তখন কি হয়? সেম যখন, তখন তার প্রতিবিম্বটা, সেম প্রতিবিম্বটা সৃষ্টি হয় না, তাই কি না? এখন মনে করো এই যে আমার বস্তুর উচ্চতা কত? বস্তুর উচ্চতা হইতেছে 2 সেন্টিমিটার। আবার প্রতিবিম্বের উচ্চতা কত? প্রতিবিম্বের উচ্চতা হইতেছে 2 সেন্টিমিটার। যেহেতু বক্রতার কেন্দ্রে আছে, সেম আকারের সৃষ্টি হবে, প্রতিবিম্ব সৃষ্টি হবে। তো এখন দেখো এই যে বিবর্ধন মানে কি? বিবর্ধন মান হইতেছে এল প্রাইম বাই এল, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা কত? 2, বস্তুর উচ্চতা কত? 2, তাহলে কত হয়? 1 হয়। বোঝা গেল? তাইলে দেখো, অবতল আয়নায় লক্ষ্যবস্তুকে কোথায় রাখলে রৈখিক বিবর্ধনের মান m=1 আসে? এই যে বক্রতার কেন্দ্রে। বক্রতার কেন্দ্রে রাখলে কি হবে? m=1 আসবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে ক নম্বরটা। পারবা এখন? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, চিত্রে ও সি হইতেছে ফোকাস দূরত্ব, ও বি হইতেছে বক্রতার ব্যাসার্ধ। নিম্নের কোন বিন্দুতে বস্তু স্থাপন করলে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার বিম্ব পাওয়া যাবে? কখন? যখন ফোকাসে যখন বস্তুটা রাখবো, এফে যখন বস্তু থাকবে তখন কি হবে? বাস্তব অবাস্তব দুইটাই পাওয়া যাবে, বাস্তব ও অবাস্তব দুইটাই কি হবে তখন পাওয়া যাবে। তাহলে দেখো ফোকাস বিন্দু কোনটা? ও সি হইতেছে ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব। তাহলে এই যে সি, ও সি হইতেছে ফোকাস দূরত্ব, তাহলে সি কোনটা হবে? সি হবে তোমার ফোকাস বিন্দু। তাহলে আনসার কোনটা হবে? সি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। এখানে দেখো কী বলছে, এই যে আমার ফোকাস দূরত্ব দেওয়া আছে 16 সেন্টিমিটার, ডাটাগুলো লিখে ফেলি যা যা পাইতেছি। এফ সমান দেওয়া আছে 16 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব দেওয়া আছে 16 সেন্টিমিটার। আর দেখো এই যে এবি, এবি হইতেছে বস্তু, তাহলে দেখো দর্পণ হতে বস্তুর দূরত্ব কত? 80 সেন্টিমিটার। আর ইউর মানেটা, ইউ হইতেছে 80 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব 16 সেন্টিমিটার হলে বক্রতার ব্যাসার্ধ কত ভাইয়া? 2 × 16 মানে কত? 32 সেন্টিমিটার। আমি এই মানগুলো পাইলাম। তাহলে উদ্দীপকের বস্তুটির মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা সূত্র শিখি, খুবই পপুলার একটা সূত্র, সবাই আমরা জানি। সূত্রটা হইতেছে 1/v প্লাস 1/u = 1/f। ভি মানে কি? দর্পণের মেরু হতে প্রতিবিম্বের দূরত্ব। ইউ মানে কি? মেরু হতে বস্তুর দূরত্ব। এফ মানে কি? ফোকাস দূরত্ব। বা এখন দেখো আমাকে ভি এর মান বের করতে হবে, প্রতিবিম্বের দূরত্ব মানে কি? ভি এর মান বের করতে হবে। তাহলে 1/f মাইনাস 1/u আমি বলতেই পারি। ফোকাস দূরত্ব কতটুকু দেওয়া আছে? ফোকাস দূরত্ব দেওয়া আছে 16 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব কত? 80। ঠিক আছে, তো এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে? এটা আসে হইতেছে 4/80, 4/80। তাহলে অতএব
ভি ইজিক্যাল টু কত হবে? 1/v মানে 4/80, তাহলে ভি ইজিক্যাল টু কত হবে? 80/4। 80/4 মানে কত? 20 সেন্টিমিটার। উল্টা যাবে, ঠিক আছে? 1/v মানে কত? 4/80, তাহলে ভি মানে কত হবে? উল্টা যাবে, 80/4। 80/4 মানে কত? 20 সেন্টিমিটার। কারণ কি 4 × 20 = 80। আনসার কোনটা হবে? আনসার হবে এই যে গ নম্বরটা। আচ্ছা, এরপরে প্রশ্নটা কি বলছে? কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব পাওয়া যায়? এটা হইতেছে অবতল দর্পণে। অবতল দর্পণে একটা নোট লিখে রাখো। সমতল সমতল দর্পণে কি হয়? অবাস্তব ও সোজা প্রতিবিম্ব পাওয়া যায়। উত্তল দর্পণে অবাস্তব ও সোজা প্রতিবিম্ব পাওয়া যায়। অবতল দর্পণে অবাস্তব ও সোজা প্লাস বাস্তব ও উল্টো এটাও পাওয়া যায়, ঠিক আছে? তাহলে কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব পাওয়া যায়? এটা হইতেছে অবতল দর্পণে। আনসার হবে খ নম্বর। পরবর্তী প্রশ্ন যাই, কি বলছে দেখো? অবতল দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়। দর্পণটির ফোকাস দূরত্ব কত? অবতল দর্পণ হতে 30 সেন্টিমিটার বস্তু দূরে রাখলে, তাহলে ইউর মান কত বলছে? 30 সেন্টিমিটার। প্রতিবিম্ব 30 সেন্টিমিটার দূরে গঠিত হয়, তাহলে দেখো ভি এর মান বলছে 30 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব এফ এর মান বের করতে হবে। সূত্র কি? 1/v + 1/u = 1/f, বা 1/f = 1/30। ভি এর মান 30, ইউ মান কত? 1/30। ক্যালকুলেশন করলে কত আসে? এটা ক্যালকুলেশন করলে কত আসে? হইতেছে 30 আবার 1 + 1 2/30 হবে, তাই না? অতএব তাহলে এফ সমান কত? 30/2 উল্টে যাবে, মানে কত? 15 সেন্টিমিটার। কোথায় আছে দেখো 15 সেন্টিমিটার? আচ্ছা, এখানে মিটারে বলছে, তাইলে এখন 15কে 100 দিয়ে ভাগ করতে হবে। 0.15 মিটার। 0.15 কোথায় আছে দেখো? এই যে দেখো খ নম্বর অপশনে দেখো 0.15 দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে? চিত্রের আলোকে বিম্বের অবস্থান ও প্রকৃতি দেখানোর জন্য বলছে। তো দেখো আমার যে চিত্রটা, এই যে বস্তুটা কোথায় আছে? এই হইতেছে ফোকাস বিন্দু, আর এই হইতেছে আমার মেরুবিন্দু। তাহলে ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মাঝখানে আছে বস্তুটা। তাহলে দেখি প্রতিবিম্ব কীরকম হবে? প্রতিবিম্ব হবে এই যে ফোকাস বিন্দু আর মেরুবিন্দু মাঝখানে থাকলে কি হয়? প্রতিবিম্ব বিবর্ধিত অবাস্তব সোজা। বিবর্ধিত অবাস্তব সোজা, বোঝা গেল? বিবর্ধিত অবাস্তব সোজা। বিবর্ধিত অবাস্তব সোজা। তো দেখো সোজা দর্পণের সামনে না দর্পণের পিছনে? উল্টো না, উল্টো না, সোজা হবে। অবাস্তব বিবর্ধিত এবং কি হবে? সোজা। এবং হবে সোজা। আনসার কোনটা হবে? এই যে গ নম্বরটা। আর এখানে কি বলছে? বাস্তব। বাস্তব না, অবাস্তব হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন থেকে কি বলছে? একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং দর্পণটির বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? দেখো এটা কিন্তু খুবই একটু ভালো করে বুঝতে হবে। দেখো কি বলছে? অবতল দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে বক্রতার ব্যাসার্ধ কত হবে? 2 × 10 মানে কত? 20 সেন্টিমিটার। কী বলছে দেখো? দর্পণটি বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু স্থাপন করছে। এই যে বক্রতার কেন্দ্রে কী করছে? লক্ষ্যবস্তু স্থাপন করছে। তাহলে বস্তুর দূরত্ব কতটুকু হবে? মেরু থেকে এই যে বক্রতার ব্যাসার্ধটাই হবে। বোঝা গেল? এটা একটু খেয়াল রাখতে হবে। কারণ কেন? আমার বস্তুটা কিন্তু বক্রতার কেন্দ্রে আছে। তাহলে বক্রতার ব্যাসার্ধই হবে ইউ এর মান। তাহলে প্রতিবিম্বের দূরত্ব ভি এর মান বের করতে হবে। সূত্র কি? সূত্র হইতেছে
1/v ইজিক্যাল টু না প্লাস 1/u সমান 1/f, বা 1/v ইজিক্যাল টু 1/f মানে কত 10 মাইনাস 1/20, 1/20 হয়। আচ্ছা, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে কত হয়, 20, 2 মাইনাস 1 মানে কত 1/20, 1/20। তাহলে অতএব ভি সমান হবে, উল্টে যাবে, এই যে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। দেখো যারা একটু চালাক তারা কিন্তু এই অঙ্ক কিন্তু তারা করবেই না, এই অঙ্ক কিন্তু করার কিন্তু কোনো দরকারই নাই, ঠিক আছে? কেন দরকার নাই, দেখো আমার এই যে লক্ষ্যবস্তুটা কোথায় আছে, বক্রতার কেন্দ্রে আছে, আর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বক্রতার কেন্দ্রেই তৈরি হবে, তাই না? তাহলে এই যে বক্রতার ব্যাসার্ধ বা বস্তুর যে দূরত্ব, এটাই কী হবে, প্রতিবিম্বের দূরত্ব হবে। দেখো 20 সেন্টিমিটার, আনসারও কিন্তু আসছে 20 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার, এফ এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার। দর্পণ থেকে বস্তুর দূরত্ব ইউ এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, ভি এর মান বের করতে হবে, প্রতিবিম্বটি কীরকম হবে। আচ্ছা, প্রতিবিম্বটি কীরকম হবে বলছে, তো দেখো এটা যদি একটা যদি অবতল দর্পণ হয়, ফোকাস দূরত্ব এটা হচ্ছে ফোকাস দূরত্ব, বস্তু কোথায় আছে 5 সেন্টিমিটার, তার মানে কি এখানে কোন একটা জায়গায় আছে, তাই না বস্তুটা। তাহলে দেখো ফোকাস বিন্দু এবং মেরুর মাঝখানে, ফোকাস বিন্দু এবং মেরুর মাঝখানে থাকলে কি হয়, অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। অবাস্তব প্রতিবিম্ব বিবর্ধিত এবং সোজা, অবাস্তব বিবর্ধিত ও সোজা। কি প্রতিবিম্ব সৃষ্টি হবে, হইতেছে অবাস্তব বিবর্ধিত সোজা, এবং কি হবে, দর্পণের পিছনে সৃষ্টি হবে। তাহলে অবাস্তব ও সোজা, এই যে কত কি বলছে দেখো, অবাস্তব ও সোজা, ঠিক আছে? অবাস্তব ও উল্টো না, উল্টো তো না, সোজা, বাস্তব না, বাস্তব হবে না, অবাস্তব হবে, বাস্তব ও উল্টো না, বাস্তব হবে না, এ কারণে আনসার হবে ক নম্বরটাই। পরবর্তী প্রশ্ন যাই, কি বলছে দেখো, অবতল দর্পণে দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে লক্ষ্যবস্তু স্থাপন করা হলে বিম্বের প্রকৃতি কেমন হবে। তাহলে দেখো অবতল দর্পণে ফোকাস দূরত্ব যদি এফ হয়, দ্বিগুণ ফোকাস দূরত্ব মানে কি 2f, এই 2f মানে কি আর, মানে কি বক্রতার কেন্দ্র। তাইলে বক্রতার কেন্দ্রের বাইরে লক্ষ্যবস্তু স্থাপন করা হয়েছে, তাহলে এই যে অবতল দর্পণ, এটা কি ফোকাস দূরত্ব, এটা কি বক্রতার কেন্দ্র, এই যে বক্রতার কেন্দ্রের বাইরে বস্তু এখন কী করা হয়েছে, স্থাপন করা হয়েছে সি এর বাইরে। তাহলে স্থাপন করলে চিত্র কীরকম হবে, এই যে একেবারে যে প্রথম যে চিত্রটা, এই যে দেখো সি এর বাইরে বস্তু আছে, তাহলে কি হবে, খর্বিত বাস্তব ও উল্টো, খর্বিত বাস্তব ও উল্টো। তাহলে প্রতিবিম্বটা কীরকম হবে, খর্বিত বাস্তব উল্টো, এবং অবস্থান কোথায় হবে, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। তো দেখো বাস্তব ও উল্টো কোথায় আছে, দেখো এই যে ক নম্বরে দেখো বাস্তব ও উল্টো বলে দিচ্ছে, সাথে কি খর্বিত, তাই না? আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই, কি বলছে দেখো, উদ্দীপকের দর্পণের সামনে 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, তার বস্তু রাখা হয়েছে 10 সেন্টিমিটার দূরে, তাহলে ইউ এর মান কত 10 সেন্টিমিটার। আবার প্রতিবিম্ব কোথায় দেখা যাবে, উদ্দীপকের দর্পণের সামনে, দর্পণের সামনে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় দেখা যাবে, দর্পণের সামনে, এটা দেখ কি বোঝানো হয়েছে, এই যে এটাকে কি বোঝায়, এটা কি বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে নাকি ফোকাস দূরত্ব। আচ্ছা, প্রশ্নটা একটু কনফিউশন লাগতেছে, ঠিক আছে? তো এটা আমরা বাদ দিই, এটা আমরা বাদ দিই, ঠিক আছে? এই প্রশ্নটা আমরা বাদ দিলাম, চিত্র ভালো করে বুঝতেছি না।
এরপর দেখো পরবর্তী প্রশ্ন কী বলছে, এবি বস্তুটির প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক হবে। দেখো এবি বস্তুটা কোথায় আছে, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের ভিতরে আছে। তাহলে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের ভিতরে থাকলে চিত্র কীরকম হবে, এই যে চিত্র যায়, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে আছে। এই দেখো বক্রতার কেন্দ্র এবং ফোকাস বস্তুটা আছে, তাহলে বস্তুটা কীরকম হবে, বস্তুটা হবে সি এর বাইরে, মানে কি বক্রতার কেন্দ্রের বাইরে প্রতিবিম্বটা সৃষ্টি হবে। বিবর্ধিত বাস্তব ও উল্টো, বিবর্ধিত বাস্তব ও উল্টো হবে, বিবর্ধিত বাস্তব ও উল্টো। তাহলে প্রতিবিম্বটা কীরকম হবে, হবে হইতেছে বিবর্ধিত, বিবর্ধিত আর কি হবে বাস্তব, আর কি হবে উল্টো, বিবর্ধিত বাস্তব এবং উল্টো। উল্টো, হ্যাঁ উল্টো ঠিক আছে। এরপরে কি বলছে, অবাস্তব না বাস্তব, খর্বিত না বিবর্ধিত, অসীম দূরত্বে না বক্রতার কেন্দ্রের বাইরে হবে। ঠিক আছে, তার আনসার কোনটা হবে, আনসার হবে শুধু উল্টো, এটাই বেশি গ্রহণযোগ্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, চিত্রে প্রদর্শিত দর্পণের ক্ষেত্রে পিসি এর মান কত, পিসি এর মান কত। আচ্ছা, এখানে মেবি এই যেটা পিসি দ্বারা বক্রতার ব্যাসার্ধ বোঝানো হয়েছে। কেন বললাম দেখো, এই যে দূরত্ব, এই দূরত্ব কিন্তু প্রায় সেম বোঝা যাইতেছে। ঠিক আছে, তাহলে দেখো আমার ফোকাস দূরত্ব কতটুকু দেওয়া আছে, ফোকাস দূরত্ব দেওয়া আছে 5 মিটার। তাহলে বক্রতার ব্যাসার্ধ কত হবে, 2f, মানে কত 2 × 5 মানে কত 10 সেন্টিমিটার। না হলে তো মিলতেছে না, 10 সেন্টিমিটারই হবে। ও সরি 10 সেন্টিমিটার না তো, আমার তো 5 মিটার বলেছে, এটা 5 মিটার, তাহলে কত হবে 10 মিটার। আনসার হবে কত, আনসার হবে 10 মিটার। বোঝা গেল। আচ্ছা, তো এরই মাধ্যমে আমাদের দর্পণ থেকে যতগুলা গুরুত্বপূর্ণ এমসিকিউ বোঝার আছে চেষ্টা করছি সবগুলা বুঝিয়ে দেওয়ার। তো এরপরে তোমাদের কাজ কি, এখন বাসায় বেশি বেশি প্র্যাকটিস করা। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী এই আলোর প্রতিফলনের আরেকটি ক্লাসে। ধন্যবাদ সবাইকে।